গুরুদেব রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন পথ কিভাবে চলতে হয়, সকলকে নিয়ে সমস্ত কলুষতাকে দূরে ফেলে রেখে আত্মত্যাগ করে এগোনো আমাদের জীবনের সবথেকে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। এই জায়গা থেকেই আজকে অবশ্যই ভারত মায়ের পায়ে প্রণাম জানিয়ে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম সম্মান জানিয়ে আজকে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ শুরু করছি। আর আমাদের এই পথ চলায় সবথেকে প্রিয় আমার একজন শিল্পী আমার পাশে রয়েছেন এবং আপনাদেরও অবশ্যই, যার জন্য আপনারা অনুষ্ঠানে অপেক্ষা করেন, অমৃতা দত্ত। অনেকদিন বাদে অমৃতার সঙ্গে আজকে অনুষ্ঠানে। সুপ্রভাত জানাই আজকে সিটিভিএন প্লাসের পর্দায় বসে যারা প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখছেন প্রত্যেককে। অবশ্যই অমৃতার সঙ্গে আমাদের পথ চলা এবং সবথেকে বড় বিষয় আমাদের অনুষ্ঠানকে যারা ধরে রেখেছেন সুরের ঠিক সেই মায়াজালে আমাদের মাঝখানে, তারাও রয়েছেন। তবলায় অবশ্যই স্বাগতম দাকে অনেক অনেক স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো, এবং কিবোর্ডে দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত জানাবো। আর আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভ। ঠিক শুরুতেই অমৃতার গান দিয়ে আমরা প্রবেশ করব আজকের অনুষ্ঠানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ঠিক প্রত্যেকটি মানুষের হৃদয়ের মাঝে রয়েছেন ভারত মা। বিশ্বকবি রবীন্দ্রনাথ যার জাগরণ ঘটিয়েছিলেন প্রতিটি ভারতবাসীর মধ্যে, তার সৃষ্টি, তার লেখা, তার গানের মাধ্যমে। আজকে আমাদের বিষয়বস্তু বিপ্লবীদের প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। আজকে যে দিনের সাক্ষী আমরা হয়েছি, যাদের জন্য আজ এত বছর পেরিয়েও আমাদের মনে হয় আমরা বোধহয় আরও নতমস্তক হয়ে তাদের সম্মান জানাতে পারছি না। তার কারণ তারা যে কষ্ট করে দেশকে স্বাধীন করে গেছেন, যে দেশপ্রেমিকরা, আজকে সেই স্বাধীনতাকে আমরা নষ্ট করছি। সুতরাং আমাদের অন্তত চিন্তাভাবনা তেমন করা উচিত যে দেশকে আমরা আজকে স্বাধীন দেশ হিসেবে দেখছি, যাদের জন্য দেখছি, তাদের সেই অবদানকে আমাদের শিরোধার্য করে রাখা উচিত। আজকে এই বিপ্লবীদের প্রেরণায় রবীন্দ্রনাথের প্রসঙ্গ আনার একটি কারণ, যে বিপ্লবীরা সংঘর্ষ করেছেন, নিজেদের জীবন দান করেছেন দেশের জন্য, তারা এই শক্তি পেয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছ থেকে। ঠিক রাইটার্স অভিযানের কথা মনে পড়ে। মহাকরণ রাইটার্স অভিযানে বিনয় বাদল দীনেশ শহীদ হলেন। আলিপুর সেন্ট্রাল জেলের কন্ডেম সেলে দীনেশ গুপ্ত ছিলেন, আর তার ঠিক পাশের সেলেই ছিলেন পুলিশের বড় কর্তা তারিণী মুখার্জির হত্যার আসামি, ফাঁসির আসামি রামকৃষ্ণ বিশ্বাস। ঠিক দীনেশ গুপ্তের যেদিনকে মৃত্যু, অর্থাৎ যেদিন তার ফাঁসি, তার আগের দিনে রামকৃষ্ণ বিশ্বাস পাশের সেল থেকে একটি অনবদ্য কবিতা আবৃত্তি করছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে এই সেলগুলো পাশাপাশি করে রাখা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু গলার স্বর শুনতে পায়, এবং খুব স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায় তাদের এই শাস্তি দেওয়া হয়। তারপরে তো অবশ্যই তাদের আত্মদানার জায়গায় বলছি যে তাদের ফাঁসি কিন্তু আমাদের কাছে তাদের আত্মদান। তো রামকৃষ্ণ বিশ্বাস তিনি আবৃত্তি করছেন, যে ফুল ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মাঝপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। আর ঠিক রামকৃষ্ণ বিশ্বাসের এই আবৃত্তির পরিপ্রেক্ষিতে উত্তরস্বরূপ দীনেশ গুপ্ত বলছেন, যার আগামীকাল ফাঁসি, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। কতটা মানসিক জোর তাদের ছিল যে আজ রাত পেরোলেই কালকে সকাল আমি দেখতে পাবো না, কিন্তু তবুও যা নিয়ে যাচ্ছি তা সর্বশ্রেষ্ঠ এই দেশের মাটি আর সেই মানুষটির অনুপ্রেরণা যা তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাদেরকে স্মরণ করব অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আবার অমৃতা গানের পর আজকের যে বিষয়, সে বিষয় তো অবশ্যই গাইব। তার আগে আরেকটি গান শুনিয়ে নিই। একদম মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই,
সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে গরুণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরুণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তরি মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। রবীন্দ্রনাথ সবসময় তার লেখনীর মাধ্যমে, তার গানের মাধ্যমে আমাদের ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং আমাদের প্রত্যেক বিপ্লবীকে মানসিক জোর জুগিয়েছিলেন। এবং তারা সবসময় আমরা এমনও ইতিহাস পেয়েছি যে তারা তাদের যখনই কোনো অভিযান, তারা সে অভিযানে নামবে, সবসময় স্মরণ করতেন রবীন্দ্রনাথ। অবশ্যই তার চিন্তা ভাবনাকে, তার গানকে, কোথাও যেন তার লেখা, তার গান তাদের সবসময় শয়নে স্বপনে ঘুরে ফিরে বেড়াতো। তার জন্য বোধহয় তাদের এই লড়াইটা
আরো সুন্দর, আরো সুগম হয়েছিল। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা। হ্যাঁ, নমস্কার। আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন দাদা। আপনাকে সুপ্রভাত জানাই, সুপ্রভাত জানাই অমৃতাকে এবং স্বাগতম দা এবং দেবাশিস দা, প্রত্যেককে সুপ্রভাত জানালাম। এবারে অমৃতার কাছে আসি। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে একটা কতগুলো গানের বিষয় তো নিশ্চয়ই গান তো করবেন, সাজানো আছে যখন। আগামীকাল রাখি পূর্ণিমা, তা সেই জন্যে 2টি গানের মাথায় আসছে, একটা শ্রাবণ পূর্ণিমা হিসেবে, একটা রাখি পূর্ণিমা হিসেবে। একটি গান হচ্ছে আজ শ্রাবণের পূর্ণিমাতে, অথবা রবীন্দ্রনাথ যে কারণে লিখেছিলেন, রাখি বন্ধন শুরু করেছিলেন, বলেছিলেন একটি গান বাংলার মাটি বাংলার জল। এই 2টি গানের রিকোয়েস্ট হইল। আর একটি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আগামী 20 তারিখ আমার এক বিশেষ বন্ধুর জন্মদিন। সেই তার জন্মদিন উপলক্ষে তারই গান, সে তার সবসময় খুশি থাকে, সেই জন্য তারই গাওয়া একটি গান তুমি খুশি থাকবে, 3টি গানের রিকোয়েস্ট করলাম, যদি সম্ভব হয় শুনিয়ে দেবেন। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, ভালো লাগলো। অবশ্যই আপনি খুব দামি কথা বলেছেন, কারণ রাখি বন্ধন রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় যে জায়গাটি ছুঁয়েছিল, আজকে অন্তত আমরা সেটা চেষ্টা করি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পুরোটা পারি কিনা জানি না। রাখি বন্ধন আমাদের সকলের আত্মার আত্মিক বন্ধন, যেটি রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, এবং তার জন্যই আত্মার আত্মিক বন্ধনের জন্যই উপমা স্বরূপ রাখিটিকে সামনে রেখেছিলেন, যে রাখি আমাদের আত্মার আত্মীয়তা একটা সবথেকে বড় উপাদান হতে পারে। আর বিপ্লবীদের প্রেরণার জায়গায় বলি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠিক যেভাবে প্রত্যেকটি বিপ্লবীর মনের মধ্যে বাস করতেন, তার লেখা, তার গান, তার অনুপ্রেরণার জায়গা। আজকে বিপ্লবীরা কত দূর নিজেদের আত্মদানের জায়গা দিয়েছিলেন, শুধুমাত্র অবশ্যই ভারত মাতাকে শ্রদ্ধা জানিয়ে এবং রবীন্দ্রনাথের প্রেরণার জন্য। 1932 সালের 24শে সেপ্টেম্বর আমরা এই দিনটি মনে করি, যখন চট্টগ্রামে বিপ্লবী দল ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালালো, এবং এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদেদার। উনি আত্মদান করেছিলেন। উনি মারা যাওয়ার পরে ওনার কাছ থেকে একটি চিরকুট মেলে। সেই চিরকুটে লেখা ছিল, কেবল তব মুখের পানে চাহিয়া বাহির হনু তিমির রাতে তরুণীখানি বাহিয়া। কতটা কাছের ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, তার যে লেখনী বা যে চিন্তা ভাবনা, সেটা অনেকটাই প্রবেশ করেছিল প্রতিটি বিপ্লবীর মধ্যে, প্রত্যেক দেশপ্রেমিকের মধ্যে। তার টুকরো টুকরো উদাহরণ এবং কিছু সময় আপনাদের সঙ্গে ভাগ করে নেব আবার অমৃতা গানের পর। জিতুরে পাগল বলে তারে তুই বলিস নি কিছু, জিতুরে পাগল বলে তারে তুই বলিস নি কিছু, জিতুরে পাগল বলে তারে তুই বলিস নি কিছু। আজকে তোর কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোর কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে। কাল সে প্রাতে মালা হাতে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। চিত্তুরে পাগল বলে আরে তুই বলিস নি কিছু, চিত্তুরে পাগল বলে আরে তুই বলিস নি কিছু। আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে। কাল সে প্রেমে আসবে নেমে, কালকে প্রেমে আসবে নেমে করবে রে তার মাথা নিচু। জিতুরে পাগল বলে তারে তুই
বলিস নি কিছু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু। আজকে কেমন ভেবে অঙ্গে যে তার ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে। কাল সে প্রাতে মালা হাতে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু। আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে, আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে। কালকে প্রেমে আসবে নেমে, কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু। অসাধারণ গানটি অমৃতা। অমৃতা সবসময়ই জন্যই ভীষণ সুন্দর কণ্ঠের অধিকারিণী, ভীষণ ভালো লাগলো। স্বাগতমদার অসাধারণ খোল, আর অবশ্যই দেবাশিস দা। আমরা বাউলের সেই জায়গায় পৌঁছে গিয়েছিলাম, কারণ এই বাউল বা এই সমস্ত মাটির মানুষদের কাছে নিয়েও কিন্তু রবীন্দ্রনাথ দেশের জন্য লড়াই করেছিলেন। প্রতিদিন রবীন্দ্রনাথে আমরা পথ চলছি বিপ্লবীদের প্রেরণায় রবীন্দ্রনাথ এই বিষয়ের উপরে। এবার আমরা অবশ্যই যেটি বলছি যে যেভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমাদের মর্যাদা জানানো উচিত। ভারত মাকে আজও আমরা সম্মান করি, শুধু মুখে বলে করা যায় না, উপলব্ধি করতে হয়। এবং আবারও বলি, ছোট্ট ছোট্ট পরিসরে যদি আমরা এগোতে পারি উন্নতির পথে, তাহলে সামগ্রিকভাবে ভারত মার উন্নতি অবশ্যই হবে। আমরা আবারও ফিরলাম অমৃতাকে সাথে নিয়ে আমাদের এই মূল বিষয়বস্তুর মধ্যে। সঙ্গে স্বাগতম দা এবং অবশ্যই দেবাশিস দা রয়েছেন এবং আপনারা রয়েছেন, আর আমার পোশাক সৌজন্যে রয়েছে আবরণ এক্সক্লুসিভ। ঠিক বিরতির পর ফিরেই, আগেই তথ্যের আগে গানে চলে যাই। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ
জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। একেবারেই এক হওয়ার কথা যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন তার গানের মাধ্যমে, আজকেও আমাদের বোধহয় এক হওয়ার সময় এসেছে। তিনি বলে এসেছেন, তিনি আমাদের জাগরিত করার চেষ্টা করেছেন। এগিয়ে চলতে হবে আমাদের প্রত্যেককে একসাথে হাতে হাত রেখে। আজকে আমরা যখন খবরের কাগজে নজর রাখি, আজকে আমরা যখন টিভির পর্দায় নজর দিই, দেখি যে আমাদেরই পাওয়া স্বাধীনতা আজ ভারত মা কতটা রক্তাক্ত আমাদেরই জন্য, সত্যি আফসোস হয়। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ হ্যালো, আমি মুক্তিদি বলছি। হ্যাঁ মুক্তিদি, বলুন। হ্যাঁ দেখুন, স্বাধীনতা যখন হয়, হ্যাঁ আমরা কিছু মনে করবেন না, করো না তোমরা তোমরা যারা এখানে আছো, কেউ স্বাধীনতাকে সচক্ষে দেখোনি, স্বাভাবিক, সেটাই। হ্যাঁ, কেউ দেখেনি। আমি আছি, আমি সচক্ষে দেখেছি স্বদেশী আন্দোলন, সশস্ত্র বিপ্লব এবং অহিংসা বিপ্লব এই করে। আচ্ছা, কিন্তু পারিনি ঠেকাতে পরাধীনতা। 200 বছর ধরে আমরা আমাদের মধ্যে কত লোককে হারিয়েছি স্বাধীনতা আনার জন্য। লেখা নেই যা স্বর্ণাক্ষরে বলে একটা বই আছে, ওই বইটা পড়লে লজ্জায় মাথা নিচু হয়ে যায় যে যারা ছোট ছোট বাচ্চা থেকে তরুণরা কিভাবে জীবন দিয়েছেন স্বাধীনতার জন্য, আমরা তাদের নাম পর্যন্ত জানি না। সত্যি, এটা খুব সত্যি কথা। বড় নেতারা পারেননি ঠেকাতে জিন্নার প্রস্তাব। গোলবৈঠক থেকে ফিরে এসে জিন্না যখন প্রথম বলেন যে পাকিস্তানের কথা, তখন মহাত্মা গান্ধী আপত্তি করলেও ঠেকাতে পারেননি, কোনো নেতারা পারেননি। এবং মহাত্মা নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন, এটা মনে রাখতে হবে একেবারে। হ্যাঁ, তার সামনে রক্তের বন্যা বয়ে গেছে, তিনি কিন্তু অহিংস বিপ্লবের নেতা ছিলেন, এটাও মনে রাখতে হবে। এইবার আমি বলি একটা কথা, আমাদের দেশে অত বিপ্লবের পরেও স্বাধীনতা এলো চুক্তির মধ্যে দিয়ে। চুক্তি মানেই শর্ত, এটা মনে রাখতে হবে। এবং সেই শর্তের মধ্যে দিয়ে রাত 12টার পর অন্ধকারের মধ্যে এই চুক্তি সই হয়েছিল। অন্ধকার পথে যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা কখনো আলোক পায়? আজও পায়নি, এখনো পায়নি। তাই আমার সমস্ত ভারতীয়দের প্রতি আহ্বান, এসো রবীন্দ্রনাথের যে অমোঘ অস্ত্র সেটা প্রয়োগ করো। অমোঘ অস্ত্র ছিল তার ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে সবাইকে জড়ো করে আবার আমরা আসি, লড়ি প্রকৃত স্বাধীনতা পাবার জন্য। খুব ভালো কথা বলেছেন মুক্তিদি, এটা প্রত্যেকটি ভারতবাসীর জানা উচিত। আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক বলি, সত্যি কি আমরা স্বাধীন? আজ অলিম্পিক চলছে, একটার পর একটা আমরা পদক হারছি, কিন্তু তবু মনে আশা যে হ্যাঁ আমরা যাচ্ছি তো, রিও অব্দি তো পৌঁছচ্ছে, একটা আগরতলার মেয়ে দীপা রিও অব্দি তো পৌঁছেছে, এটা আমাদের জিত। কিন্তু সব থেকে দুর্ভাগ্য হয় যখন মশালটা নিয়ে জ্বালানোর জন্য ছোটা হয় অলিম্পিকে, এবং যখন ডাকা হয় ভারতবর্ষের নাম, তখন বলা হয় ব্রিটিশ আন্ডার রুলড ইন্ডিয়া। এটা হচ্ছে এখনও আমরা একটা শর্তের উপরে স্বাধীনতা পেয়েছি। এটা সময়টা এখনও আমাদের জানা নেই কতটা সময়ের জন্য আমরা এই শর্তে স্বাধীনতা পেয়েছি। আপনি যে কথাটা আজকে বললেন ভালো লাগলো। স্বয়ং মহাত্মা গান্ধী কিন্তু যখন ভারতের পতাকা 1947 সালে 15ই আগস্ট উড়েছিল, তিনি কিন্তু ছিলেন না, প্রতিবাদে ছিলেন না। তিনি কোথায় ছিলেন? 1947 সালে 15ই আগস্ট তিনি বাংলাদেশের মাটিতে নতুন উদ্যমে তাদের স্বাধীন করার জন্য গিয়েছিলেন। সুপ্রভাত, কে আছেন? আমি হালি শহর থেকে সঞ্জয় ঘোষ বলছি। নমস্কার, বলুন। নমস্কার। আমি প্রথমেই সিটিভিএন কে ধন্যবাদ আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ,
আর আমি আপনাদের নিয়মিত শ্রোতা এবং প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলোকে শুনে জানার কিছু চেষ্টা করি। তা আমি আজকে দুটো কথা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যে যখন বললো যে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে প্রায় সরকারি, তখনকার সরকারি হিসাবেই যে প্রায় 350-র উপর সে হত্যা করেছিল, গুলি করে হত্যা করেছিল, তখন বললো আমাকে নাইট উপাধি দেওয়া হবে আর আমার দেশবাসী বা বাংলাবাসীকে তোমরা হত্যা করবে, এই নাইট উপাধি আমি নেব না, ত্যাগ করলো। পরবর্তী একদম ঠিক, আমরা এই প্রসঙ্গেই ফিরবো, তবে এই মুহূর্তে একটা গানে চলে যাই বরং, তারপরে আমরা ফিরছি, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গাতেই আছি এই মুহূর্তে। কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত, কি সত্য, কি সত্য হে আমার চিরভক্ত, কি সত্য মোর নয়নের বিজুলি উজালো আরো, যেন ঈশান কোণে ঝটিকার মতো কালো, কি সত্য মোর নয়নের বিজুলি উজালো আলো, যেন ঈশান কোণের ঝটিকার মতো কালো, কি সত্য মোর মধুর ধর মধুর নবীন অনুরাগ সমরক্ত, হে আমার চিরভক্ত, কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত, কি সত্য। অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে, কি সত্য অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে, মোর চরণে চরণে সুধা সঙ্গীত বাজে, কি সত্য মোরে না হেরিয়া নিশির শেষের ঝরে, প্রভাত আলোকে পুলক আমারি তরে, কি সত্য মোতাপ্ত কাপড় পরশে অধীর সুমির মোদের মত, হে আমার চিরভক্ত, কি সত্য সকলই সত্য হে আমার চিরভক্ত, কি সত্য। সত্যি সত্য, আমরা আমাদের জানা উচিত যে সুন্দর সূত্র ধরে এই মুহূর্তে অমৃতা গানটা গাইলো, এই সত্যটা আমাদের অনুভব করা উচিত এবং এর গুরুত্বটা আমাদের বোঝা অত্যন্ত প্রয়োজন। আর একটি কথা বলি যে চট্টগ্রামের, একটি কথা বলি আমি, চট্টগ্রামের ঠিক তোমার আপনাদের যুব বিদ্রোহের যিনি সর্বাধিনায়ক ছিলেন মাস্টারদা অর্থাৎ সূর্য সেন, সূর্য সেন কিন্তু রবীন্দ্র অনুরাগী ছিলেন এবং সবথেকে বড় বিষয় রবীন্দ্রনাথের গান শুনলে তিনি স্নান খাওয়া ভুলে যেতেন। তার কবিতা, তার গান তাকে অনুপ্রেরণা যোগাতো এবং আমরা অনেক প্রমাণ আমরা কিন্তু পেয়েছি অবশ্যই মাস্টারদা সূর্য সেনের তার বিভিন্ন তার যখন আমরা জীবনী সম্বন্ধে পড়েছি, জীবনে জেনেছি। কন্ডেম সেলে থাকাকালীন
যখন তার ফাঁসির আদেশ হয় তখন তার বৌদিকে তিনি একটি সুন্দর চিঠি লেখেন। তার একটু অংশ বলি। তিনি লিখছেন, স্নেহময়ী বৌদি, আমার এপারের পথ চলা শেষ হয়ে গেল, তারপর ওপারের পথ চলা শুরু হবে। এই জন্য নিজেকে তৈরি করছি। দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সে বসেছে ঘাটের কিনারায়। ওরে আয়, আমায় নিয়ে যাবি কেড়ে, দিন শেষের শেষ খেয়ায়। ওরে আয়। কতটা মানসিক জোর নিয়ে তারা এগিয়েছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য, লড়াই করেছেন। আজকে আমরা তার অংশস্বরূপ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমাদের এই ভারতবর্ষে। আবার একটু আমরা তার কাছে যাই। একটা ফোন নিয়ে অমৃতা আসি। হ্যাঁ, একজন নিশ্চয়ই। বন্ধু চলে এসছেন। সুপ্রভাত, কে আছেন? নমস্কার, নমস্কার। আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে দুর্গাদাস সরকার কথা বলছি। একটু আওয়াজটা বাড়বে বক্সের। হ্যাঁ বলুন দাদা। শোনা যাচ্ছে তো? এইবার শোনা যাচ্ছে, বলুন। আমার বাবা, জ্যাঠা, কাকা এরা সব এককালে স্বদেশী করতেন। বাহ। আমি যখন খুব ছোট, তখন আমাদের বাড়িতেও অনেক স্বদেশী করতেন। তখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, অনেক আসতেন। তাদের মুখ থেকে সব নানা রকম গল্প কাহিনী এবং আমার ঠাকুমার থেকেও শুনতাম। এরা অবশ্য ইতিহাসের পাতায় থাকছে না, ইতিহাসের আড়ালেই এদের অনেক কাজকর্মের কথা শুনতাম। সব জায়গায় শুনতাম যে রবীন্দ্রনাথের গান তাদের কত বড় প্রেরণা জুগিয়েছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে একলা চলো রে, এটা নেতাজিকে বিরাট অনুপ্রেরণা জুগিয়েছিলেন ভীষণভাবে। আর আরেকটা কথা হচ্ছে, যার নেতাজি গবেষকদের কাছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, যে নেতাজি অন্তর্ধানের ব্যাপারে যে কথাগুলো রয়েছিল যে পত্রে, তার মধ্যে কিছু ভেজাল আছে। প্রকৃতপক্ষে কিন্তু সুভাষ যখন চলে যায় দেশ ছেড়ে, তখন কিন্তু একদল দেশপ্রেমিক পুলিশ তাকে সহযোগিতা করেছিল, এবং তার মধ্যে আমার বাবাও ছিল। বাবা তখন আবগারি বিভাগে কাজ করতেন। তার থেকে আমি শুনেছি যে ওনার যে চলে যাওয়ার পরিকল্পনাটা ছিল সেখানে তাই, এবং রবীন্দ্রনাথকে প্রণাম করে উনি চলে গেছিলেন। যার ফলে পরবর্তী অধ্যায়ে রবীন্দ্রনাথ আশীর্বাদও করেছিলেন। পরবর্তী অধ্যায়ে তোমার আসন শূন্য এ বীর পূর্ণ করো, এই গানটিও রচিত হয়েছিল তারই উদ্দেশ্য নিয়ে। এবং জেলখানায় যখন বিভিন্ন রকম কয়েদিরা বন্দী থাকতো আমাদের দেশপ্রেমিকের, তারা একবারে রবীন্দ্রনাথের গানের বর্ণায় ভাজিয়ে দিত। ভীষণভাবে তারা উল্লসিত হতেন এবং গীতা পাঠ বা গীতা স্তোত্র ইত্যাদি আলোচনা করে তার করতেন, এবং যে তার কি উন্মাদনার মধ্যে ছিলেন সেগুলো আমার বাবার থেকেই শুনতাম। আমার বাবা ঢাকাতে ছিল, সেখান থেকে স্বদেশী করতে বলে পুলিশের অত্যাচার অনেক সহ্য করে একবার পালিয়ে এসেছিলেন এখানে এসে আবার পুলিশে চাকরি নিচ্ছিলেন, এবং পুলিশের কাছে অনেক খবর যোগাযোগগুলো, পুলিশের অনেক গোপন খবর আবার বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন। আমার এক জ্যাঠামশাই, তিনিও রবীন্দ্রনাথের খুবই ভক্ত ছিলেন। তিনিও ধরা পড়েছিলেন ওই রিভলভার পাচার করতে গিয়ে সাধারণ মার্কেটের এখানে এক মানে লন্ড্রির দোকানে ছিল। পরবর্তী হতে উনি অনেক স্বদেশী দিয়ে পেয়েছিলেন, তাম্রপত্র ইত্যাদি পেয়েছিলেন। তা শুনেছি তাদের কথা অনেক কিছু, যে রবীন্দ্রনাথের গান তাদের কিভাবে প্রেরণা দিয়েছেন। এবং আমার বাবাও মাঝে মাঝে রবীন্দ্রনাথ মানে বিভিন্ন সময় গেয়ে আমাকে প্রেরণা দিতেন, যে রবীন্দ্রনাথের আদর্শ অনুসরণ না করলে আমাদের যেন জীবনে চলাই হবে না, এটা বলে আমি শেষ করে দিলাম। একেবারে সত্যি, যারা জেনেছেন, বুঝেছেন, দেখেছেন, তারা আর এর মর্ম বুঝবেন। তো আমরা আবার চলবো আলোচনায়, যে গানে ছিল। আজি ঝরু ঝরু মুখরু বাদুর দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুর দিনে, জানি রে জানি রে, কিছুতে কেন যে মন লাগে না, ঝরু ঝরু মুখরু বাদুর দিনে, আজি ঝরু ঝরু মুখরু বাদুর দিনে, জানি রে জানি রে, কিছুতে কেন যে মন লাগে না, ঝরু ঝরু মুখরু বাদুর দিনে, আজি ঝরু ঝরু মুখ
ঝড়ো বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনো যায়, মনো যায়। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনো যায়, মনো যায়। ওই বলাকার পথখানি নিতে চিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি রে, জানি রে, কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘবল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘবল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। মনো যায়, মনো যায়। হৃদয় জড়াতে কার চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি রে, জানি রে, কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। যে বিপ্লবীদের কথা হচ্ছিল তার মধ্যে একজনের নাম আপনি আমাদের দর্শক বন্ধু একজন বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশপ্রেমিক, দেশনায়ক। এবং তিনি কিন্তু চরমপন্থী চিন্তাভাবনার ছিলেন। এবং সুভাষচন্দ্র বসুর কি ব্যক্তিত্ব, কি আত্মত্যাগ ছিল, আজও আমরা তারা মনে করি। সত্যি রবীন্দ্রনাথ বলেছেন, তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করো। সেই জায়গাটা আমাদের ফাঁক রয়ে গেছে। আর এই সুভাষচন্দ্র বসুর সারা জীবনে তার যে সংগ্রাম, দেশকে মুক্ত করার যে সংগ্রাম, তার এই পথ চলার সংগ্রামের সাথে ছিল রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সৃষ্টি, তার কবিতা। আর রবীন্দ্রনাথ তাকে বরাবর প্রেরণা জুগিয়ে এসছেন, কখনো সশরীরে, কখনো তার সৃষ্টির মাধ্যমে। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, নমস্কার দাদা। সুপ্রভাত অমৃতাজি, অনেকদিন পরে ওনাকে দেখছি। আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি এবং দেবাশিস বাবু এবং স্বাগতম বাবুকে সুপ্রভাত জানাচ্ছি। ভীষণ ভালো বাজাচ্ছেন ওনারা। যেমন স্বাধীনতার 69তম দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দিয়ে আজকে যে সাবজেক্টটা আপনি আলোচনা করছেন ম্যাডাম, বিপ্লবীদের প্রেরণায় রবীন্দ্রনাথ, ভীষণ লোভ হচ্ছে এটা নিয়ে দু চারটে লাইন কথা বলতে চাই। দেখুন, 1905 সাল, এই বছরটা ছিল গুরুদেবের জীবনে একটা ক্রান্তিকাল। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হলো। হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে জাতিভেদ প্রথা যে চীনের প্রাচীরের মতো দুর্ভেদ্য ও দুর্লঙ্ঘ, তাও তিনি অনুভব করলেন। কিন্তু সব থেকে তাকে যেটা বেশি পীড়া দিত সেটা হচ্ছে বেশ কিছু দেশি মানুষ ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে বিপ্লবীদের ধ্বংস করার চেষ্টা করতে শুরু করলেন। রবীন্দ্রনাথ এদেরকে ধিক্কার জানালেন। কিন্তু এই সময় তিনি স্বদেশী গান লিখলেন, কিন্তু শাস্ত্রীয় সুরে নয়, এটা দেখার মতো। লিখলেন সহজ সরল বাউল সুরে। দেশের প্রয়োজনে তিনি তার নিজের সীমানা অতিক্রম করলেন। তিনি গোড়ার মতো উপন্যাস সিস্টার নিবেদিতাকে শোনালেন সেই সময় বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য। নজরুল ইসলাম কিন্তু সেই সময় আবির্ভূত হননি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান,
এ কথা তখন লেখা হয়নি, কিন্তু 1914-15 সালে প্রবাসী পত্রিকায় অনেক বেশি কবিতা ও গান তিনি ধারাবাহিকভাবে লিখতে শুরু করলেন। এবং কংগ্রেস অধিবেশনে কলকাতাতে তিনি যেটা লিখলেন, রামপ্রসাদ ইসুর এই গানটা তিনি নিজের গলায় গাইলেন। আমার এই তথ্যের মধ্যেই আজকে গানের অনুরোধ থাকবে, যাতে মিলেছি আজ মায়ের ডাকে। 1912 সাল দেখুন, যে সমস্ত গান সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে ফিরত, সেই সময় 1913 সালে তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টের পলিটিক্যাল ব্রাঞ্চ সিআইডি 152টা গানকে তালিকাভুক্ত করলেন। 42 জন সঙ্গীত রচয়িতার নাম তারা খুঁজে বার করলেন। পুলিশ জনমানসে গানগুলির প্রতিক্রিয়ার দিকেও নজর দিলেন। পুলিশের এই গোপন তালিকায় কিন্তু সবচেয়ে বেশি গানের যে শিরোপাটি, সেটিও ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। কয়েকটি গান আইন ভঙ্গকারী হিসাবেও চিহ্নিত হলো, কিন্তু রবীন্দ্রনাথকে কিছু করতে পারলেন না, কারণ তার আগেই তিনি নোবেল প্রাপ্তি হয়েছে এবং ভুবনব্যাপী তার একটা পরিচিত হয়েছে বিপুল খ্যাতি। পুলিশের রুদ্রবেশ তাকে নিশ্চিতি দিয়েছিল। আমি ছোট্ট করে ঘটনাটা বললাম, এই নিয়ে দীর্ঘ আলোচনা করা যায় ম্যাডাম, তার অবকাশ নেই। ভালো লাগছে আপনার অনুষ্ঠান সঞ্চালনা, আপনি বলে যান, আমরা শুনে যাব। ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আশিস দা। আমরা পথ চলছি আমাদের এই অনুষ্ঠানের তথ্য নিয়ে। সঙ্গে রয়েছেন অবশ্যই আমাদের সাথে অমৃতার গান শুনছি, তার সঙ্গে অবশ্যই তবলায় রয়েছেন স্বাগতম দা এবং কিবোর্ডে রয়েছেন দেবাশিস দা, আপনারা আমাদের সাথে রয়েছেন। আর আমার পোশাক সৌজন্যে রয়েছে আবরণ এক্সক্লুসিভ। ঠিক বিরতির পর ফিরেই আমরা অমৃতার গানে চলে যাই। লাগিয়ে পালে তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা
যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগিয়াছি জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার প্রকটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার প্রকটিতে, দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। বলছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, যার ব্যক্তিত্ব, যার আত্মত্যাগ আজও আমরা মনে করি এবং আমাদের পথ চলার সব থেকে বড় জোর বলতে পারি। সেই সময় শুধু দেশীয় বিপ্লবী নয়, আন্তর্জাতিক বিপ্লবীদেরও পাশে ছিলেন রবীন্দ্রনাথ, তাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তার ন্যাশনালিজম তার ঘরে বাইরে, স্বয়ং লেনিন তার নিজস্ব ব্যক্তিগত লাইব্রেরিতে সংগ্রহ করে রাখতেন বলেও আমরা প্রত্যেকে জানি। তাহলে এটাই বোঝা যায় রবীন্দ্রনাথ প্রত্যেকটি বিশ্বের মানুষকে অনুপ্রেরিত করেছিলেন। যেখানেই লড়াই সংগ্রাম, যেখানেই স্বাধীন হওয়ার কথা, সেখানেই স্বাধীনতার সেই আস্বাদ জুগিয়েছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সত্যিই শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বললে নয়, তাকে ঈশ্বর সম জায়গা আমরা দিয়েছি, কারণ সেটা তিনি, সেই অধিকার তার রয়েছে, সেই শ্রদ্ধা তার পাওয়ার সেই জায়গা তার রয়েছে। আজকে অনুপ্রেরণার কথাই আমরা তাই বলি। যখন রাশিয়ার বিপ্লব হয়, সেই বিপ্লবী রাশিয়ার জন্য তার লেখা রাশিয়ার চিঠি আজও আমাদের অনুপ্রাণিত করে, সমগ্র মানুষকে অনুপ্রাণিত করে। আর তোমার খোলা হওয়ার পরে আমরা আরেকটি গানে যাব। এবার তোর মোরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মোরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাকতে আজি। তোরা সবাই মিলে বৈঠানি রে, সবাই মিলে বৈঠানি রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মোরা গায়ে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
হাতে নাই রে কড়া কুড়ি ঘাটে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে পাল তুলে দে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে বাঁচি মরি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি রবীন্দ্রনাথ যখনই তার জমিদারি কাজের জন্য প্রতিশর, শিলাইদহ, কুষ্টিয়া, শাহজাহানপুর গেছেন, সেখানে শুধু জমিদারি কাজ করতেই তিনি যাননি, তিনি সেখানকার মানুষদের দুর্দশা দেখেছেন, সেখানকার মানুষদের পরাধীন ভারতে থাকাকালীন তাদের কষ্ট দেখেছেন, তাদের অত্যাচার দেখেছেন। তখন তিনি সেই পণ নিয়েছিলেন যে এই মানুষগুলোকেও, এই নিরক্ষর মানুষগুলোকেও কিন্তু আমার গানের মাধ্যমে স্বাক্ষর করতে হবে, তাদের অনুপ্রেরণা যোগাতে হবে। তার প্রত্যেকটি এই মাটির কাছের গান, বাউলাঙ্গ, কীর্তনাঙ্গ, যেগুলো ভাষা, যেগুলো সুর, সেখানকার মানুষ আরও বেশিভাবে আত্মিক করতে পেরেছিলেন বলে আরও বোধহয় সামগ্রিকভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম। অবশ্যই বলতে হয় 1930 সালের কথা, যেমন আমি বলছিলাম, রাশিয়ার বিপ্লবকে সামনে রেখে রাশিয়ার চিঠি তার লেখা, আবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদ জানিয়ে সরকারের থেকে পাওয়া নাইটহুড খেতাবকে তিনি তাচ্ছিল্য করে ত্যাগ করলেন, এটা তার লড়াই। আবার আমরা পাশাপাশি এটাও দেখি যে শান্তিনিকেতন বিদ্যালয়ে শান্তিদেব ঘোষের পিতা কালীমোহন ঘোষ, কেদারেশ্বর গুহ, এনাদের মতো সমস্ত সেই স্বাধীনতা সংগ্রামী যারা সক্রিয় কর্মী ছিলেন, তাদের আশ্রয় দান করে ব্রিটিশ সরকারের কাছে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাকে নামতে হয়নি রাস্তায়, হয়তো তিনি নেমে সেইভাবে সেই রাস্তায় নেমে লড়াই করেননি, কিছু কিছু ক্ষেত্রে পাশে থেকেছিলেন, কিন্তু তার লড়াই ছিল তার কলমের লড়াই, যেটা জোর আজকে আমরা অনুভব করি, যার আওয়াজ আজ আমরা শুনতে পাই। সুপ্রভাত, কে আছে? হ্যালো, গুড মর্নিং ম্যাম, আমি দুর্গাপুর থেকে বিপুল অধিকারী বলছিলাম। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, অসাধারণ প্রোগ্রাম হচ্ছে, আপনার সঞ্চালনের তো কোনো জবাব নেই। ধন্যবাদ। আর গান অমৃতা ম্যাডাম অসাধারণ, বুঝলেন, ওকে আর একটু কুইক সেকশনে আনবেন, খুব ভালো গান। আর দেবাশী বাবু আর স্বাগত বাবু তো মানে মিরাকল তিনজনে ইউনিশন, চারজনে। এনিওয়ে, এখন আর তথ্য নেই, কিছু বলবো না, কারণ অল ইট ইজ দ্য ফ্যাগ এন্ড অফ দ্য প্রোগ্রাম। আমি খালি একটা কথাই বলবো, আমি একটা গানের রিকোয়েস্ট করবো, ওই গান দিয়ে শেষ করে দেন। যেমন হচ্ছে আপনি বললেন না, সূর্য সেন তার স্ত্রীকে, তার বৌদিকে বলে একটা কবিতা লিখেছিলেন, দিনের শেষে ঘুমের দেশে। হ্যাঁ, তখন তো এটা কবিতাটা সুর হয়নি, পরে 30s-এ এটা সুর করেছে একেবারে। তো এটাকে যদি ম্যাডাম যদি একবার গান না, তাহলে উইল বি ভেরি ভেরি প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই যে অনুরোধ থাকে আমাদের শিরোধার্য, আসলে অমৃতা আবার ফিরে আসবেন আমাদের মাঝে। আমাদের আসলে অনুরোধ পেতেও ভালো লাগে, তাতে তো বোঝা যায় যে মানুষ শুনছেন এবং ভালো লাগছে, এবং সেটাই তো আমাদের সব থেকে বড় পাওনা একেবারেই। তবে আজকে যেহেতু অনুষ্ঠানটা একটু ভেবে এসেছিলাম, তাই আজকে শেষটাও একটু ভাবা ছিল। আমি আশা করছি আপনার মনে দুঃখ দেব না, তবে কথা দিলাম দিনের শেষে ঘুমের দেশে নেক্সট যেদিন আমি আসবো সেদিনই শোনাবো। একদম। তাহলে আর একটা গানে আমরা শেষ করব, আর আমরা শপথ নেব যে আমরা সকলে নিজস্ব পরিসরে এগোবো এবং সামগ্রিক উন্নতি করবো আমাদের দেশে। জন্মেছি
সার্থক জনম মাগো তোমায় ভালো বেশি সার্থক জানিনি তোর ধন আছে কি না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়ায় এসে সার্থক কোন বনিতে জানি গন্ধে করে কোন গগনে উঠে রে এমন হাসি হেসে আঁখি মেলে চোখ জোড়ালো আঁখি মিলে তোমার আলো প্রথম চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জন্ম আমার জন্মেছে